দর্শক, ছোট্ট একটা ভিডিও এসছে হুমায়ুন কবিরের, খুব বেশি ভিডিও নেই। যেটা হচ্ছে যে হুমায়ুন কবির গতকালকে হুগলির পৈনানে, যেখানে মুসলিম সমাজের বিশ্ব ইজতেমা হচ্ছে, ওখানে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু ওনাকে বাধা দেওয়া হয়েছে। ওনার যে গাড়ি, সেই গাড়ির সামনে শুয়ে পড়া হয়, তারপরে ধাক্কাধাক্কি, চিৎকার, চেঁচামেচি, গো ব্যাক স্লোগান এবং নানান সব মন্তব্য করা হয় ওনার সম্পর্কে। তো শেষ পর্যন্ত উনি ওখানে খুব বেশি ঢুকতে পারেননি বা থাকতে পারেননি, ওখান থেকে চলে এসছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে একজন মুসলিম সমাজের লোক হয়েও, মুসলিম সমাজের যেহেতু ওটা একটা প্রোগ্রাম, বিশ্ব ইজতেমা এত বছর পরে ওখানে হচ্ছে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সমাজের লোকজন আসছেন, তো সেখানে হুমায়ুন কবির কেন ঢুকতে পারবেন না? ওনাকে ঢুকতে এই যে বাধা দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি কাদের বাধা? মুসলিম সমাজের প্রোগ্রাম, বলা হচ্ছে নন পলিটিক্যাল, তো সেখানে কমিটির লোক হিসেবে কেন ওনাকে বাধা দেওয়া হবে? তাহলে এই লোকগুলো কাদের লোক? এই প্রশ্ন দর্শক উঠছে। আমি একটু কথা বলেছিলাম ওনার সঙ্গে, আমার সঙ্গে কি কথা হয়েছে দর্শক আপনাদেরকে একটু শোনাই, তারপরে ব্যাখ্যাতে আসছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন সাহেব, আমি যে খবরটা পাচ্ছি যে আপনি গতকাল যে বিশ্ব ইজতেমা হচ্ছে হুগলিতে, সেখানে আপনি যাচ্ছিলেন, তো আপনাকে নাকি যেতে দেওয়া হচ্ছিল না, আপনার গাড়ির সামনে কেউ বা কারা শুয়ে পড়েছিলেন, গো ব্যাক স্লোগান দিয়েছেন। আশ্চর্য বিষয় যে সেখানে 5-6 জন পুলিশ অফিসার অকি টকি নিয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে একজন মদ্যপ অবস্থায় আমার গাড়ির সামনে রাস্তাতে শুয়ে পড়লো শোটান। তার আগে শুয়ে পড়ার আগে তার দারুণ অঙ্গি ভঙ্গি, আমাকে যেন তেড়ে মারবে বা আমাকে বললো যেতে দেবো না, বিজেপির দালাল, হানা অনেক বাজে কথা বললো। তবুও আমার কিছু সঙ্গী সাথীরা ছিল, পুলিশ সেখানে নির্বিকার, কোনো কথা নাই, কোনো তাদের ভূক্ষেপ নেই যে এটা আমি একজন জনপ্রতিনিধি, আমি সেখানে নামাজ পড়তে গিয়েছি, আমাকে বাধা দেওয়া হচ্ছে। তো সেটা কোন রকমই তাদের কোনো অ্যাক্টিভিটিস দেখিনি। এটা হচ্ছে একটা বিষয়। তারপরে আমি যেভাবে হোক বেরিয়ে গেলাম। বেরিয়ে যখন দাঁতপুর থানা ক্রস করে যখন আমি ওখানে গেছি, পৌঁছেছি, নেমেছি, নামার সঙ্গে সঙ্গে দেখছি ওই ব্যক্তিরা আবার বেশি করে ছেলে পেলে নিয়ে আমাকে বলছে গো ব্যাক হুমায়ুন কবির, এখানে নামাজ পড়তে দেব না, এখানে প্রবেশ করতে দেব না, ইত্যাদি ইত্যাদি। তো আমি পরে খোঁজ খবর নিয়ে দেখলাম ওই যে ধনেখালির এমএলএ অসীমা পাত্র, তার খুব ঘনিষ্ঠ লোক, এবং ওখানে যারা ভলেন্টিয়ার ছিল তারাও এদেরকে পুরো সাপোর্ট দিচ্ছিল। একজন মদ্যপ অবস্থায় আমাকে বিজেপির দালাল বলা হচ্ছে, আমার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, সেখানে যারা ভলেন্টারি করছে, হুইসেল বাজাচ্ছে, তারাও পুরো আমাকে ঠেলে দিচ্ছে, আমাকে সেখানে দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না, বলছে আপনি সরে যান। তা আমি একবার তেড়ে গিয়েছিলাম যে যা হবে হোক, কিন্তু আবার পরক্ষণে দেখলাম যে একটা মুসলিম সমাজের একটা বিশ্ব ইজতেমা, এখানে এই নিয়ে কোনো দুর্ঘটনা ঘটুক বা কোনো একটা ঝামেলা সৃষ্টি হোক আমি চাইনি। তাই আমি ওখান থেকে আমার গাড়িটা পার্কিং করে ফেলেছিল, পার্কিং থেকে গাড়ি বের হতে প্রায় 10 মিনিট টাইম লেগেছে। সেই সময়টা আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমার লোকজন সিকিউরিটিরা আমাকে ঘিরে ছিল। ওরা কিন্তু অনেক রকম ভাবে চক্রান্ত করে আমার বিরুদ্ধে, আমি ওখান থেকে চেপে আমি আবার চলে আসি হাই রোডে, অন্য একটা রাস্তা দিয়ে এসে হাই রোডে দাঁড়াই। তখন আবার সাংবাদিকরা আমাকে বলে যে আপনি একটু দাঁড়ান, আপনার বক্তব্য নেব আমরা। না, আমি একটা বিষয় বুঝছি না। আপনি যাচ্ছেন ইজতেমাতে, নামাজ পড়বেন, আপনার একটা ভাবনা থেকে আপনি গেছেন, সেখানে বাধা দিচ্ছেন কে? অসীমা পাত্রের লোকজন। হ্যাঁ, এবং সেখানে হিন্দুরা শুধু নেতৃত্ব দিচ্ছে। সেখানে কিরকম ইস্তফা কমিটি, বিশ্ব ইজতেমা কমিটি, দেখুন তারা যাদেরকে টুপি মাথায় দিয়ে দাড়িওয়ালা লোককে হুইসেল বাজাচ্ছে, তারাও তাদের লোককে সাপোর্ট দিচ্ছে, আমাকে একটা সামান্যতম হেল্প করছে না। আমি আশ্চর্য হয়ে গেছি। আমি তার মানে আপনার কি মনে হয় ওটা কি, মানে তৃণমূল কংগ্রেস কি কন্ট্রোল করছে বিশ্ব ইজতেমাটাকে? একদম 100% তৃণমূল কংগ্রেস
এটা আমাকে ভয় পেয়েছে বা আমাকে সেখানে নামাজ পড়তে দেওয়াও বাধা দিচ্ছে তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের মদখোররা। মদ খেয়ে সে আমার গাড়ির সামনে শুয়ে পড়েছিল। তারপরে 3 কিলোমিটার দূরে আবার পুলিশ তাকে আটকানো উচিত ছিল। তারপর আবার সে এসে আমার বিরুদ্ধে গো ব্যাক, বিজেপির দালাল হুমায়ুন কবির গো ব্যাক, এখানে কেন এসছো, তোমাকে এখানে ঢুকতে দেওয়া হবে না। পরে আবার কিছু লোক এসে বলছে না আপনি চলুন নামাজ পড়ুন, কোনো অসুবিধা নাই। আমি বললাম আমার আর নামাজ পড়ার দরকার নেই, এই ধরনের অভদ্রতার কাছে আমি নামাজ পড়বো? আমি তারপরে চলে এসেছি। ববি হাকিমেরও কি কোনো ইন্ধন আছে? ববি হাকিম তো আপনার সম্পর্কে নিশ্চিতভাবেই ওখানে একজন আয়োজকদের মধ্যে একজন 4 দিন আগে আমাকে বলেছিল যে আপনি এমনি আসতে পারেন, কিন্তু আপনাকে আমরা কোনো ডায়াসে ফায়াসে তুলতে পারবো না, আমাদের উপরে হেভি চাপ আছে। তা বললাম আমার ডায়াসে ওঠার দরকার নেই, আমি তো এমনি নামাজ পড়তে যেতে পারি। বললাম হ্যাঁ নিশ্চয়ই আসতে পারেন। তো সেই জন্য আমি প্ল্যান আমার কিছু সঙ্গী সাথীদের নিয়ে আমি ওখানে গেছিলাম। তো এই হচ্ছে তাদের দুর্ব্যবহার। এখানে পুরোপুরি তৃণমূলের মদতে ববি হাকিমদের নির্দেশে অসীমা পাত্রর কাছের লোকরাই এই কুকীর্তিটা করেছে বা আমার বিরুদ্ধে স্লোগানটা দিয়েছে। দেখুন, বিশ্ব ইজতেমা এর আগেও হয়েছে, সেটা কথা না, কিন্তু মানে তৃণমূল কংগ্রেস কি এটাকে তাদের একটা পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য কি ব্যবহার করতে চাইছে? মানে যেহেতু আপনি আবার এই দিকটাতে একটা ভাবনা থেকে এগোচ্ছেন, ওরা কি এটার একটা পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস? হ্যাঁ আপনার নিশ্চয়ই, আপনি যেটা বলছেন আমি সম্পূর্ণ আপনার সঙ্গে একমত যে ওই বিশ্ব ইজতেমায় মুসলমানদের কাছে ওদের কর্তৃত্ব ফলানোর জন্য বা ভোটের নেওয়ার উদ্দেশ্যে। তো বিষয়টা হচ্ছে যে এরা পরিকল্পিতভাবে এটা করেছে, পরিকল্পিতভাবে। আমি একটা শুনলাম যে ববি হাকিম নাকি আপনার সম্পর্কে একটা মন্তব্য করেছেন, আপনি যেহেতু ওখানে গেছিলেন বা এইসব ঘটনা ঘটেছে, মানে এরকম ও আবার কি, মানে এই টাইপের, মানে কি মুসলমান তবেই হবেন, ও মানে যতদিন তো তৃণমূল কংগ্রেস মুসলমানই করবেন। না, ও তো আপনারা জানেন ভালো করে যে ওর মা ছিল হিন্দু, ওর বাড়িতেও এখনো হিন্দুর কালচার আছে। ও নামাজটাই তো ঠিক করে পড়ে না, বিধানসভায় জুম্মার নামাজ পড়ে শুধু ওই ফরজ নামাজটা পড়ে ইমামের পিছনে, তারপরে তো উঠে চলে যায়, গিয়ে বসে থাকে চেয়ারে। কোনো সুন্নত পড়ে না, নফল পড়ে না, আগে পিছু কিছু পড়ে না। এটাই তো ওর কালচার। তা ওকে তো আমি মুসলমানই মানি না। ও মমতা ব্যানার্জি যতদিন চেয়ারে থাকবে ততদিন ববি হাকিম এই ক্ষমতা ভোগ করার জন্য মুসলমানদের মাসিয়া সেজে থাকবে। আগামী 26 আসতে দিন, মমতা ব্যানার্জির বিদায় হবে, বিদায় ঘন্টা বাজাবো আমি ব্রিগেড থেকে। আর তারপরে ববি হাকিম কোথায় থাকে, ববি হাকিমের বিরুদ্ধেও একজন এমন প্রার্থী দেব যে ববি হাকিম আগে জিতুক, তারপরে ববি হাকিমের এই কথার জবাব সেদিন ববি হাকিম পেয়ে যাবে। না, তৃণমূল কংগ্রেসের একটা ধারণা, মানে বা একটা বলার চেষ্টা হয় যে তৃণমূল কংগ্রেস করলে তবে আপনি মুসলিম, অন্য কোনো দল করলে আপনি মুসলিম না, মানে এই যে একটা ভাবনা ঢুকিয়ে দেওয়া যে ওরা সেই একমাত্র। ভাবনাটা তারা ভাবাচ্ছে, প্রশাসন তাদের হয়ে কাজ করছে। আমার ধারণা এই যে জানুয়ারির, আজ 1 জানুয়ারি, আপনি ফেব্রুয়ারি মাসের 25 তারিখ অব্দি এই ধারণাটা থাকুক। কিন্তু যদিন ইলেকশন কমিশন 18তম বিধানসভার নোটিফিকেশন করবে, ওপেন করবে বা নির্দেশ জারি করবে, তারপরে তো মুখ্যমন্ত্রী কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়ে যাবে। তখন আর এই রাজ্যের যারা পুলিশ আধিকারিক, সিভিল আধিকারিক, তারা দেখবেন কিছুটা হলেও নিরপেক্ষ আচরণ করতে শুরু করবে। তা নাহলে তাদের চেয়ার থাকবে না, চেয়ারে বসে থাকতে পারবে না। ইলেকশন কমিশনের কাছে আমরা পক্ষপাতমূলক কোনো আচরণ করলেই আমার দল থেকে আমি ইলেকশন কমিশনের কাছে অভিযোগ পাঠাবো এবং যথাযথ ইলেকশন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে বলে আমার ধারণা। না, ওরা যে এত মুসলমানদের দেখানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু মুসলিম সমাজের জন্য কিছু কি করেছে এই দলটা, এই কিছুই সরকারটা? করেনি, সেটাই তো মুসলিম সমাজের কাছে আজকে দিন দিন তারা বুঝতে পেরেছে। তারা এতটাই ইমোশনাল বা এতটাই আবেগপ্রবণ হয়েছে যে আমি যেখানে যাচ্ছি, যে কোনো মুসলিম গ্রামের জালসাতে যাচ্ছি বা যে কোনো প্রোগ্রামে, আমার পার্টির প্রোগ্রামে যাচ্ছি, আমি অবাক হয়ে গেছি। আমি 43 বছরের রাজনীতি ক্যারিয়ারে এত মানুষের আবেগ ছিল বা এত মানুষের ভেতরে এত কষ্ট ছিল বা তাদের মধ্যে এত বেদনা ছিল, যেটা আমি বুঝতেও পারিনি। আমি যেটা ভেবেছিলাম
তার 50 গুণ বেশি মানুষের সমর্থন পাচ্ছি। কাজে আগামী দিনে মুসলমানরাই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার জন্য যা যা সিদ্ধান্ত নেওয়ার তারা নেবে। যতই ববি হাকিম থাক, সিদ্দিকুল্লাহ চৌধুরী থাক, গোলাম রব্বানী থাক, কারো কথাই কোনো কাজ হবে না, আপনি দেখে নেবেন। শুধু ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তিটা হতে দিন। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন, সত্যি তো উনিও মুসলিম, তো উনি যেতে চেয়েছিলেন, তো ওনাকে কেন বাধা দেওয়া হবে? পলিটিক্যাল রং দেখা হচ্ছে, তাহলে এটা কি করে নন পলিটিক্যাল প্রোগ্রামটা হলো? যদি উনি যাচ্ছেন বলে ওনার পলিটিক্যাল রং দেখা হয় এবং সেই মতো সব স্লোগান দেওয়া হয়, তাহলে এটা যে নন পলিটিক্যাল প্রোগ্রাম, তাহলে সেটা কি করে এস্টাবলিশ হবে? তাহলে কারা এটাকে কন্ট্রোল করছেন? কমিটির মধ্যে কারা ঢুকেছেন, কাদেরকে ঢোকানো হয়েছে, এটাও তো ভাবতে হবে। আর আমি কিন্তু আগেই বলেছিলাম, এই যে ইজতেমা হচ্ছে, দেখবেন এটাকে মানে ব্যবহার করার চেষ্টা করবে এই শাসক দল তৃণমূল কংগ্রেস, ব্যবহার করার চেষ্টা করবে, পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করবে। হচ্ছে বিশ্ব ইজতেমা, যেভাবে হয় সেভাবে হচ্ছে, কিন্তু ওরা এটাকে একটা ঢাল হিসেবে বা এটাকে তাদের পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করার চেষ্টা করবে, দেখানোর চেষ্টা করবে দেখো আমরা তোমাদের পাশে কত আছি, বা এই ভিড়টাকে দেখিয়ে চেষ্টা করবে দেখো মুসলিম সমাজ আমাদের সঙ্গে আছে। ফলে এখানে অন্য কেউ যদি এসে যান, তাহলে তো আবার তাদেরও যোগ এসে যাবে। হুমায়ুন কবির যদি এসে যান, তার মানে তো এটা নন পলিটিক্যাল একটা এস্টাবলিশ হয়ে যাবে। ফলে আমরা যে এটা আমরা করাচ্ছি, আমরা এত ভালোবাসি, আমরা মানে এইসব করায়, মানে তাহলে তো সেটা থাকবে না, সবার প্রোগ্রাম হয়ে যাবে। তাহলে এটা তৃণমূল কংগ্রেসের ব্যাপারটা থাকবে না। হয়তো সেই জন্যই হুমায়ুন কবিরদেরকে ওখানে ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। তার মানে এটাকেও পলিটিক্যালি একটা ইউজ করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, যেটা অত্যন্ত আপত্তিকর। বিশ্ব ইজতেমা মুসলিম সমাজের হচ্ছে, যে কেউ যেতে পারেন, আমিও যেতে পারি ওখানে, কিন্তু সেটাকে যদি একটা পলিটিক্যাল মানে কালার দেওয়া হয়, বা পলিটিক্যাল কালার দেখে লোকের এন্ট্রি দেওয়া হয়, কাকে ঢুকতে দেবো কাকে ঢুকতে দেবো না, কে তৃণমূলপন্থী কে তৃণমূলপন্থী না, তৃণমূলপন্থী হলে তবেই তোমার এন্ট্রি, না হলে এন্ট্রি হবে না, বা বাধা দেওয়া হবে। এবং হুমায়ুন কবির যেহেতু একটা আলাদা আবেগ তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস থেকে সরে এসে, ফলে ওনাকে ঢুকতে দেওয়া হবে না, তাহলে কি মানে বিশ্ব ইজতেমার যে বিষয়টা, তাহলে সেটা তাহলে কি করে থাকছে? ফলে যারা এটা দেখছেন, কমিটি মানে মূল যে যারা উদ্যোক্তা যারা দেখছেন, তাদের দেখা উচিত যে কেন এটা হবে। হুমায়ুন কবির আসতে চেয়েছিলেন, ওখানে নামাজ পড়তে চেয়েছিলেন, তো সেখানে কেন উনি সেই সুযোগটা পাবেন না? কেন উনি ওখানে ঢুকতে পারবেন না? কেন ওনার সামনে বাধা দেওয়া হবে? ওনার গাড়ির সামনে কেন শুয়ে পড়া হবে? কেন গো ব্যাক স্লোগান দেওয়া হবে? বলা হচ্ছে মুসলিম সমাজের বিশ্ব ইজতেমা, সেখানে মুসলিম সমাজের এক লোক হতে পারে তার একটা পলিটিক্যাল রং আছে, হতে পারে তিনি পলিটিক্যালি অনেক কথা বলছেন শাসকের বিরুদ্ধে, তা বলে তাকে ওখানে গো ব্যাক স্লোগান শুনতে হবে বা ওখান থেকে তাকে পালিয়ে আসতে হবে? তাহলে এটা মুসলিম সমাজের প্রোগ্রামটা কি করে হলো? তাহলে তো এটা ধরতে হবে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম। ফলে যারা এইসব করছেন দেখছেন, তাদের দেখা উচিত, বা এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা উচিত, বা যারা ভলেন্টিয়ার, উনি বলেন ভলেন্টিয়ার্সরা ওনাকে কিরকম করছেন, ব্যাপারটা দেখা উচিত। যদি মুসলিম সমাজের প্রোগ্রাম হয়ে থাকে, তাহলে মুসলিম সমাজের সর্বত্র যে কেউ আসতে পারেন, সেখানে কেন রং দেখে নো এন্ট্রি করা হবে? প্রশ্ন উঠবে না? আর তৃণমূল কংগ্রেস এটাকে খুব ইউজ করছে, আমাদের প্রোগ্রাম আমরা করাচ্ছি, চলো আমাদেরকে ভোট দাও। হুমায়ুন কবির বলছেন বুঝবেন ঠেলাটা, শুধু বিজ্ঞপ্তিটা ঘোষণা হতে দিন না, তারপর দেখবেন মুসলিম সমাজ, এই যে ধরুন আমি এটুকু বিশ্বাস করি যারা ওখানে গেছেন সবাই যে তৃণমূলপন্থী তা না, কিন্তু ওই যে যারা কন্ট্রোল করছেন, মানে ভলেন্টিয়ার্স হিসেবে এসছেন, সেই সব লোকেরা দালালি করার চেষ্টা করছেন শাসক দলের হয়ে, তারা করছেন। সবাই যে ওখানে তাদেরকে সাপোর্ট করছেন সেটা আমি মনে করি না, কিন্তু তারাও হয়তো অনেকে কিছু করে উঠতে পারছেন না, চুপ থাকছেন শাসকের চাপে, এটা হতে পারে। তবে যেটা হুমায়ুন কবির বলছেন, সব ছুটে যাবে, শুধু বিজ্ঞপ্তি ঘোষণা হতে দিন, মুসলিম সমাজই এই সরকারটাকে টেনে হিঁচড়ে নবান্ন থেকে নামাবে, বা ওই দিদিমণি যিনি পা দোলান ঠান্ডা করে বসে, তাকে ওখান থেকে ছুঁড়ে ফেলবেন এই সমাজের লোকজন। দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।